হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে রিমো মিমো দুজনেরই ইচ্ছা ডিম টোস্ট খাবে। তো এইভাবে ডিম টোস্টটা কিন্তু আমি পছন্দ করি না, কারণ এটার মধ্যে প্রচুর তেল থাকে। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ওই যেটা মানে দোকানে পাওয়া যায়, যেটা তোমার রুটিটাকে সেঁকে নিয়ে তার উপরে ডিম পোচ করে তার উপরে দিয়ে দেয়, যেটা ওটা। বাট ওই পাউরুটিটা আজকে ছিল না, তো যেটা এই স্লাইস যেহেতু ছিল, তো ওই জন্য এইরকমভাবে ডিমে ডিপ করে আর সেটাকে ফ্রাই করছি ওরা খাবে বলে। আজকে ছিল সানডে, তাই আমি বাড়িতে আছি এবং আজকের অনেক দিন পরে সানডেতে এমনিতে কিন্তু আমি খুব ব্যস্ত থাকি, কারণ পিটির প্রেশার থাকে। বাট আজকের পুরো ফাঁকা, আমি পুরো ছুটি রেখেছি, কারণ অনেক দিন ধরে বাড়ির কিছু পেন্ডিং কাজ রয়ে গেছে, যেগুলো আমি আজকের করব। তো সকাল সকাল ওই জন্য ওদের টিফিনটা করে দিয়ে তারপরে আমি একটু রান্নাঘরেও ঢুকবো, কারণ আজকে দুদিন আগে রিমোর বাবা পমফ্লেট মাছ এনেছিল, বাট আমি ব্যস্ত থাকার কারণে সেটা রান্না করা হয়নি। তো এই দেখতেই পাচ্ছ বরফে একদম জমে আছে, এটাকেই আজকে রান্না করে নিতে হবে। আমার বাড়িতে কিন্তু পমফ্লেট মাছ পেঁয়াজ আদা রসুনের তরকারিটাই বেশি হয়। অনেকে আছে সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে করে, বাট আমার বাড়িতে ওটা তেমনভাবে কেউ পছন্দ করে না, তাই আমাকে যখনই করতে হয় পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে হয়। তো এখানে আমি মশলাটাকে কষাচ্ছি আর এদিকে মাছগুলো কিন্তু ভেজে রেখেছি। তবে হ্যাঁ, ভাজার সময় খুব বেশি ভাজি না, হালকা করেই ভাজি। বেশি ভাজলে আবার মাছের টেস্টটা টোটালি চলে যায়, তো ওই জন্য হালকা করে ভেজে তারপরে আমি এই ঝালটা করে থাকি। এবারে এখানে দেখো, হঠাৎ করেই চোখ পড়লো রিমো আর কৌশিক দুজনের নিচে কাঠ কাটছে। কেন কাঠ কাটছে? আমাদের কদিন পরেই আবার একটা পিকনিক আছে, তো সেই পিকনিকের বলতে পারো প্রস্তুতি শুরু হয়ে গেছে। রিমো আর কৌশিক স্টার্ট করে দিয়েছে। আমি কি জানি, হ্যাঁ ইচ্ছা হয়েছে কাট কাটতে, টাইম পাস। ও ঠিক আছে, কাটো। তো মশলা থেকে দেখো মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি জল দিয়ে দেবো। আর তোমরা তো আগেই দেখেছো, যারা আমার ব্লগ ফলো করো জানো আমি জলটা একটু হালকা গরম জলই দিই, মানে যে কোনো তরকারিতে। রিমোর বাবা স্পেশালি বলে গেছিলো যে পমফ্লেট মাছটা যেন আমিই করি, তো ওই জন্য একটু কষিয়ে রসিয়ে রান্নাটা করতে হচ্ছে। একটু মটরশুঁটিও দিয়ে দিলাম, তারপরে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখে থাকি সেইটাও দিয়ে দিলাম একটু। কালারটা কত সুন্দর চলে এসছে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেবো, তবে বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখাই করবো, তাই বেশি জল দেবো না, অল্প করেই জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। বাড়িতে আছি, বাড়ির সবার জন্য যেরকম যার যেরকম ডিমান্ড সেই অনুযায়ী রান্না করছি। যেমন রিমোদের ইচ্ছা ছিল টিফিন খাবে, তো ওদের টিফিন বানিয়ে দিলাম। রিমোর বাবা বলে গেছিলো পমফ্লেট মাছের ঝালটা যেন আমি করি, তো সেটা করলাম। তো বাড়িতে আছি, আমার গোপুসোনা বলতে পারে না, কিন্তু আমি যেদিন করেই বাড়িতে থাকি আমি চেষ্টা করি গোপুসোনাকেও কিছু একটা বানিয়ে দেওয়ার। বাট গোপুসোনার শোকেসটা খুলে আমার মাথা তো গেল গরম হয়ে, কারণ কিছু বাসন আমি মেজে উড় করে বাইরে রেখে দিই। সেই বাসনগুলো তুলতে গিয়ে পুরো শোকেসটা যেটা গোছানো ছিল সেটাকে কি অবস্থা করে রেখেছে মিমো। সেটা দেখে একটু মাথাটা গরম হলো, তারপর ভাবলাম ঠিক আছে চলো আমি আবার গুছিয়ে দেবো। আর ভাবলাম কি বানানো যায়, মানে কি কি আছে দেখতে গিয়েই শোকেসটা খুলেছিলাম, তো দেখলাম মোটামুটি মালপোয়া বানানোর জিনিসপত্রগুলো রয়েছে। তাহলে আজকের গোপুসোনাকে একটু মালপোয়া বানিয়ে দেওয়া যাক। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে ওই ছোটো বাটিটা মেপে 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে 1 কাপের একটু কম সুজি দিয়েছিলাম, আর 1 কাপ আমুল দুধ দিয়ে খুব ভালো করে 2 বাটি জল দিয়ে, মানে এই যে ছোটো বাটিটার মাপে সব করেছি, 2 বাটি জল দিয়ে সেটাকে ভালো করে মেখে আর আমি কিছুক্ষণের জন্য রেখে দিই। আর হ্যাঁ, হাফ বাটি মতন চিনি দিয়েছিলাম আর একটু মৌরিও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখাটা মাখার পরে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু সুজি দেওয়া আছে একটু না ভিজিয়ে রাখলে মালপোয়াটা নরম হবে না, বাইরে থেকে খুবই শক্ত হবে, তো ওই জন্যে একটুখানি ভিজিয়ে রাখি। একটুখানি ভিজিয়ে রাখার পরে কিন্তু সুজিটা অনেকটা ফুলে যায়। যদি তখন দেখি যে পুরো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তখন আরও একটুখানি জল আমি অ্যাড করি। ম্যাক্সিমাম মানে 3 বাটি জল লাগতে পারে, যে মাপে তোমাদের বললাম সেই মাপ অনুযায়ী। তো যদি ঘন হয়ে যায় তখনই জল অ্যাড করি, যদি ঘন না হয় তখন জল অ্যাড করি না।
এইভাবেই আমি মালপোয়াটা করে থাকি। মালপোয়ার ব্যাটারটা রেডি করে আমি এইভাবে ঢাকা দিয়ে তারপরে চলে গেছিলাম ছাদে ফুল ফুটেছে কিনা দেখতে। চলো বাবা কি রোদ, বাবা এরা এখানে কি করছে? হ্যাঁ ফুল ফুটেছে তো আজকে। লাল জবা ফুটেছে দুটো, এই ফুলটা এখানে ফুলগুলোর কালার এত সুন্দর লাগছে, দেখো রোদে কি ভাল লাগছে না কালারগুলো। উপর থেকে এসে ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর সবাইকে ফুল দিয়ে দিয়েছি, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। আর এই দুটো ফুল আমি আমার গোপু সোনাকেও দিচ্ছি। এই সাদা ফুলগুলো ছাদে কি সুন্দর ফুটছে দেখো। এই গাছটা যখন দিয়েছিল তখন বুঝতে পারিনি এই ফুলগুলো এত ভালো হবে, কিন্তু সত্যি ফুলগুলো খুব সুন্দর, যেদিন করে ফোটে অনেকগুলো করেই ফোটে। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি মালপোয়াটা করতে বসবো। তো প্রথমে ঢাকনা খুলে দেখলাম যে একদমই আমার আর জল মিক্স করতে হবে না, মানে 2 বাটি জলেই আমার হয়ে গেছে, খুব একটা গাঢ় হয়নি। তো সেই জন্যে আর জল মিক্স করিনি। এবারে আমি মালপোয়াটা ভাজবো। এবার এখানে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো মানে না চিনলে কি হতে পারে। আমি এই কড়াটা কিনেছিলাম এবছর লক্ষ্মী পুজোর আগে আগে, মানে বেশি দিন হয়নি। এবং এই কড়াটা দেখতে পাচ্ছ, এই যে ভেতরের যে কালো স্পটটা এসছে, এই স্পটটা না আমি কোনোভাবেই তুলতে পারছি না। কসবাইট, নর্মাল যে কসবাইট সেটা দিয়ে ঘষছি, তাতে উঠছে না। স্টিল মানে যেগুলো একটু খড়খড়ে যে জালিগুলো হয় না, সেটা দিয়ে করছি, তাতেও উঠছে না। আমার দিদি বলছে যে অ্যালুমিনিয়ামটা মানে কড়ার যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা নাকি ভালো নয়, সেই জন্য ওই রকম দাগ। তোমাদের যদি জানা থাকে যে এই দাগটা আমি কিভাবে তুলতে পারি, আমাকে একটুখানি বলো না গো, খুব উপকার হয় তাহলে। আর এবারে দেখো আমি ব্যাটারটা দেখাচ্ছি, একদম সুন্দর, খুব গাঢ়ও নয়, খুব একদম লিকুইডও নয়, তো এই রকমই রাখতে হবে। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে একটু ভালো হয়। এবারে পরপর করে আমার শুধু ভেজে যেতে হবে। তেলটা গরম হয়েছে কি না শুধু একটু চেক করে নিতে হবে একবার। প্রথম একটা দুটো হয়তো একটু গড়বড়ে হতে পারে, কারণ তেলের টেম্পারেচারটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ একটুখানি প্রবলেম হয়, বাট পরে খুব সুন্দর প্রত্যেকটা উঠে আসে। কিন্তু আমার এই কড়াটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই কড়াতে মানে যাই কিছু করছি একটু তলায় লেগে যাচ্ছে, ওই যে কালো স্পট যেটা আছে ওই স্পটে। আমি বুঝতে পারছি না কি করব, মানে কড়াটা সত্যি বাদ দিয়ে দেবো না, নতুন কড়া তো সেই হিসেবে বাদ দিতেও মানে কষ্ট হচ্ছে। মালপোয়া কিন্তু তলায় একদমই লাগার কথা নয়, দেখতে পাচ্ছ ওপর থেকে কি সুন্দর ফুলে গেছে, কিন্তু তলায় কীরকম লেগে যাচ্ছে। যাই হোক, পুরো এরকমভাবে একটা একটা করে ভেজে কমপ্লিট করেছিলাম। আমি আগে একদম প্রথম দিকে যখন মালপোয়া বানাতাম, একবার আমি না মালপোয়াতে অনেক বেশি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, এবং তখন দেখেছিলাম এরকম নিচে একদম তলায় লেগে যেত, একটুও ফুলতো না, মানে একদমই ফুলতো না, এরকম একটা ব্যাপার ছিল। তারপর থেকে মোটামুটি বুঝে গেছি যে চিনি বেশি দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। এবং সেরকমভাবে যখনই করি দেখেছি এরকম সুন্দরভাবে ফুলে যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু এই যে এই কড়াটার জন্য আমার একটু প্রবলেম তো এবারে হয়েইছে। তো যাই হোক, কী করা যাবে, সব সময় তো আর সমান যায় না। গোপু সোনার লাঞ্চে আমি দিয়েছিলাম ওই মালপোয়াগুলো, কিন্তু তখন আর ভিডিও তোলা হয়নি। এবং তারপরে আমিও লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেক দিন পরে ফাঁকা পেয়েছিলাম তো একটু, তাই শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে গোপু সোনাকে সন্ধ্যের খাবার দিয়ে এখন গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই আগের কোনো ক্লিপই আর আমি নিতে পারিনি, তো তার জন্য সরি। আর দেখো আমার গোপু ওর গয়নাগাটিগুলো খুলবো, তারপরে ওকে একটুখানি সোয়েটারটাও খুলে দেব। আজকের যদিও একটু ঠান্ডাটা কম আছে, তাই আজকের আর
পঞ্চুটাকে পরাবো না, এমনি শুইয়ে দেবো ওকে। তো ওকে একটু আদর করে দিলাম আর তারপরে শুইয়ে দিয়ে ওর ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে ঢাকা দিয়ে দিলাম। ঠান্ডার সময় বলে ওর বেডের ওপর থেকে আমি এই তাওয়ালটাকে এইরকমভাবে সেট করে দিই যাতে বাইরে থেকে একদমই ঠান্ডা না ভিতরে ঢুকতে পারে। তো প্রত্যেক দিনই এইভাবে সেট করে দিয়ে দিই। এরপরে ওর জল আর খাবারটাকেও দিয়ে দিলাম। ওকে শুইয়ে দেওয়ার পরে এবারে চলে এলাম সিংহাসনের কাছে। সিংহাসনটাকে একটু ক্লিন করে নেব। সিংহাসনটাকে একটু প্রথমে মুছে নিচ্ছি এবং তারপরে হঠাৎ করে চোখ গেল দোলনাটায় অনেক ধুলো আছে। তো ওই জন্য দোলনাটাকেও খুলে একবার ভালো করে মুছে নিলাম। সম্পূর্ণ দোলনাটাই একবার মুছে নিলাম আমি, আর সিংহাসনের পুরোটাই, যাতে মানে ধুলোগুলো চলে যায় আর কি। এতটা সুন্দর এটা দেখতে না, মানে এটা যখন বড়বাজার থেকে কিনে এনেছিলাম, এটা একবার দেখেই আমি ফিদা হয়ে গেছিলাম, এতটাই সুন্দর। আর গোল্ডেন কালারের সঙ্গে যেহেতু আছে তো মানে খুব প্রিমিয়াম দেখতে, খুব সুন্দর। তো মাঝে মাঝেই এরকম সুন্দর করে ওটাকে ক্লিন করতে হয়। তো ওরকমভাবে দেখো খুলে নেওয়াও যায় আর দোলনাটাকে এরকমভাবে লাগিয়ে দেওয়াও যায়, খুব ইজি, খুব সুন্দর ছিল জিনিসটা। গোপুসোনাকে কিভাবে দোলনা দেবো এটা আমার খুব চিন্তার কারণ ছিল। এটা যে এইভাবে এত সুন্দরভাবে সলভ হয়ে যাবে সত্যি আমি জন্মাষ্টমীর সময় এটা ভাবতে পারি। ওই যে একটা কথা আছে না, তুমি যখন মন থেকে কোনো কিছু চাইবে সেটা ঠিক হয়ে যায়। তো আমি ওটা খুব মন থেকে চেয়েছিলাম এবং সেটা হয়েও গেছিলো। যাই হোক, দুপুরবেলায় যে আমি মালপোয়াগুলো করেছিলাম সেই বাসনগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তখন মাজিনি, তখন শরীরটা একটু খারাপ করছিল বলেই লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো এখন সন্ধেবেলা আমি সেগুলোকে মেজে পরিষ্কার করে নেব। ওইগুলো কমপ্লিট করে আবার চলে এসেছি রান্নাঘরে। রিমো মিমো দুজনেরই কালকে স্কুল। তো ওরা সকালবেলা মোটামুটি 7টা 10-15 নাগাদ বেরিয়ে যায়। তো অত সকালবেলা উঠে আমি ওদের মনের মতন করে টিফিন বানিয়ে দেওয়ার মতন অবস্থায় থাকি না। তো সেই জন্যে আজকে রাত্রেই, মানে ওরা যেদিন করে স্কুলে যায় তার আগের দিনেই আমি টিফিনটা বানিয়ে রাখি, যাতে ওরা সকালবেলা টিফিনটা নিয়ে যেতে পারে। আজকে দুজনে চাউমিন খাবে বলেছিল। আর আমি একটা জিনিস কি জানো তো, যখন চাউমিন বা যে কোনো টিফিন বানাই বা যে কোনো রান্না করি, আমি খুব গুছিয়ে সব কিছু কেটে নিয়ে সুন্দর করে করতে ভালোবাসি। এই যে একটা বাটির মধ্যে, মানে একটা কন্টেনারের মধ্যে আলু, ক্যাপসিকাম, গাজর সব একসঙ্গে দিদি যেভাবে কেটে দিয়ে গেছে, এগুলো দেখলেই না আমার মাথা গরম হয়ে যায়। কিন্তু দিদিকে যখন, মানে দিদি যখন চলে যাচ্ছিল হঠাৎ করেই দিদিকে বলেছিলাম যে এগুলো একটু কেটে দিয়ে যাও। তো দিদি তাড়াহুড়োর মধ্যে হয়তো ওরকমভাবে কেটে দিয়ে গেছে। বাট রান্না করবার সময় না আমার কাছে পুরো ব্যাপারটা গুছিয়ে সুন্দর করে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে আমার রান্না করবার মানে ইচ্ছাটাই চলে যায়। যাই হোক, একদিকে আলুটা ভাজছি আর আরেকদিকে একটা ডেচকিতে করে জল আর একটুখানি তেল আর তার মধ্যে একটু নুন দিয়ে ফুটতে দিচ্ছি। ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো চাউমিনগুলো। একে একে আমি এদিকে আলু, গাজর, ক্যাপসিকাম এগুলো সব ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ডিমগুলো। আর ডিমটাও আমি এখানে ভুজিয়া করে নিচ্ছি। মোটামুটি চাউমিনের সব কিছু রেডি। দেখতেই পাচ্ছ চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। ওই যে জলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিই না, ওটার জন্য কিন্তু একটাও চাউমিন পুরো গায়ে গায়ে লেগে যায় না, মানে ঝরঝরেই থাকে। আর এখানে সব সবজি, ডিম ভাজাও রয়েছে। এখানে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তারপর চাউমিনগুলো দিয়ে সব সবজি, ডিম দিয়ে নাড়াচাড়া করে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আমি যখন চাউমিনটা বানাচ্ছিলাম তখন মোটামুটি 9টার মতন বাজে। আর এই ঠান্ডা এত আমাকে কাবু করে দিচ্ছে না, আমার যেন মনে হচ্ছে আমি আর থাকতে পারছি না। তাড়াতাড়ি করে আমি ওদের এই চাউমিনটা কমপ্লিট করে দুটো বক্সে তুলে আর আমি তারপরে একটুখানি শুয়ে নেবো, কারণ রিমো এখনও আসেনি, ওর আসতে প্রায় 11টার মতন বাজবে, ও পড়তে গেছে। ও এলে তারপরে আমরা ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আমাদের ব্লগ কেমন লাগছে তোমাদের। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।